হ্যালো স্টুডেন্ট, মনে করো তুমি ভারতবর্ষেরই কোনো বর্ডার রিলেটেড স্টেটে আসো, যেখানে তোমার বর্ডারের উপরে আমাদের কোনো প্রতিবেশী দেশ, এবং তুমি যে শহরে থাকো সেই শহরে অ্যাপ্রক্স 80,000 পপুলেশন আছে, 80,000 লোক সেখানে বাস করে। একদিন সকালবেলায় তুমি ঘুম থেকে উঠলে এবং উঠে দেখলে যে অন্য দেশ থেকে প্রায় 60,000 থেকে 70,000 লোক তোমার শহরে ঢুকে গেছে। সেই শহরে ঢুকে সেই শহরকে তছনছ করছে, শহরের শপিং মল লুট করছে, একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এবং পুলিশ সেখানে কিছুই করতে পারছে না। পুলিশ সেখানে জাস্ট জিনিসটাকে ওয়াচ করছে। তাহলে এইরকম সিচুয়েশন যদি দেখো, তাহলে এইরকম সিচুয়েশন কতটা ভয়ঙ্কর হতে পারে দেশের জন্য। তো এইরকমই সিমিলার টাইপস অফ সিচুয়েশন কিন্তু ঘটেছে এবং ঘটছে, সেটা হচ্ছে ইউরোপের একটা দেশ, দ্যাট ইজ স্পেন। আমরা রিসেন্টলি যখন নিউজ পেপারকে ভালো করে ফলো করো যারা, তারা রিসেন্টলি দেখে থাকবে যে এই নিউজটা বারবার আলোচনায় আসছে যে হিউজ অ্যামাউন্ট অফ পপুলেশন, প্রায় 60,000 থেকে 70,000 পপুলেশন সমুদ্র পথে তারা কিন্তু স্পেনের একটা পার্টিকুলার শহরে গিয়েছে, তারা জড়ো হয়েছে। সমস্ত সেখানকার বর্ডার সমস্ত কিছু ভেঙে গিয়ে তারা কিন্তু শহরের ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছে। শুধু শহরের ভেতরে এন্ট্রি নিয়েছে তা না, শহরের ভেতরে এন্ট্রি নেওয়ার সাথে সাথে তারা বিভিন্ন রকম শপিং মল লুট করা, বিভিন্ন রকম অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করা, সেই সমস্ত জিনিসগুলো করেছে। তাহলে এর পিছনে আমরা জানবো আজকের ক্লাসে, যে আমাদের মেইন যে মোটো থাকবে যে এই ঘটনাটা ঘটলো কেন, কি পারপাসে তাদের এতটা 60-70,000 লোক কি পারপাসে এখানে ট্রাভেল করছে, কেন গেছে, সমস্ত কিছু আমাদের আজকের এই ক্লাসের ভেতরেই থাকবে। তো রিসেন্টলি এই নিউজটা কিন্তু বিভিন্ন ওয়ার্ল্ড মিডিয়া যদি বলো, তাহলে সমস্ত টপ মিডিয়া, টপ নিউজ আউটলেটসে কিন্তু এই জিনিসটা ডিসকাস হয়েছে এবং এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট নিউজগুলোর ভেতর একটা জিওপলিটিক্যাল নিউজ বলতে পারো, যে যেখানে আমরা মাইগ্রেটেড পপুলেশনকে কিন্তু ওয়েপেনাইজ করা হয়েছে এবং বলতে পারো একটা দেশে হিউজ অ্যামাউন্ট অফ পপুলেশনের এন্ট্রি নিয়েছে। তাহলে এই জিনিসটা হলো কেন এবং এর পিছনে ব্যাকগ্রাউন্ড। এবার দেখো, ইউরোপ এমন একটা কন্টিনেন্ট যেখানে যদি দেখো, ইউরোপ কন্টিনেন্টে কিন্তু আমাদের পৃথিবীর বেশিরভাগ যে সমস্ত ডেভেলপিং নেশনস আছে সেইখান থেকে মানুষ মাইগ্রেট করার চেষ্টা করে বা যাওয়ার চেষ্টা করে। তো সেই জন্য যদি দেখি, তাহলে আফ্রিকা এবং অন্যান্য কন্টিনেন্ট থেকে কিন্তু প্রায়শই চেষ্টা করা হয় হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে, ইউরোপিয়ান কন্টিনেন্ট বা কান্ট্রিগুলোতে কিন্তু মাইগ্রেট করা। তো সেই রকমই একটা মাইগ্রেশনের ইভেন্ট, কিন্তু সেই মাইগ্রেশন লেভেলটা হচ্ছে হিউজ, প্রায় 60,000 থেকে 70,000 একদিনে একই সাথে ট্রাভেল করেছে এবং তারা মাইগ্রেট করেছে। সেই জন্য কিন্তু এটা গ্লোবাল নিউজ এসেছে। তো চলো আগে ম্যাপ দেখি, ম্যাপের সাথে সাথে আমরা সমস্ত জিনিসগুলোকে ক্লিয়ার করবো। তো আমরা যদি গোটা পৃথিবীর ম্যাপ দেখি, তাহলে অ্যাকচুয়ালি আমরা যে দুটো জায়গার কথা পড়ছি, দ্যাট ইজ স্পেন। স্পেনকে আমরা যদি দেখি, রিসেন্টলি ফিফা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য কিন্তু অলরেডি স্পেন কিন্তু নিউজে আছে। গোটা স্পেনের শহর জুড়ে যদি দেখো সেলিব্রেশনের মাহল ছিল। তো সেই রকম নিউজের পরপরই যদি দেখি, হঠাৎ করে এইরকম একটা ঘটনা স্পেনে ঘটেছে, যেটা কিন্তু খুব অ্যালার্মিং কন্ডিশন বা অ্যালার্মিং সিচুয়েশনকে শো করে। তো এই যে এই পুরো গ্রিন কালারের মার্কিংটা দেখছো, এটা হচ্ছে ইউরোপিয়ান কন্টিনেন্টকে শো করছে এবং তার মধ্যে এই যে পার্টিকুলার জায়গাটাকে আমরা মার্ক করলাম, দ্যাট ইজ স্পেন। এবং সঙ্গে পাশে যে গ্রিন কালারটা থাকছে সেটা হচ্ছে পর্তুগাল। এই পার্টিকুলার একটা লোকেশন পাচ্ছি, দ্যাট ইজ মরক্কো। এবং মাঝখানে একটা ছোট্ট সি রুটস আছে বা বলতে পারো একটা চ্যানেল আছে, দ্যাট ইজ কল্ড অ্যাজ জিব্রাল্টার প্রণালী হিসাবে আমাদের একে জেনে। তো কিছু লোক দেখলাম হঠাৎ করে একটা কন্টিনেন্ট থেকে আরেকটা কন্টিনেন্টে ট্রাভেল করছে এবং তারা ইউরোপ যাওয়ার চেষ্টা করছে। কারণ কি, যদি তারা কোনোভাবে এই ইউরোপের যে কোনো একটা কান্ট্রি, স্পেসিফিকলি এই বর্ডার রিলেটেড যে কোনো একটা কান্ট্রিতে তারা এন্ট্রি নিতে পারে, তাহলে তাদের পক্ষে কিন্তু গোটা ইউরোপের যাওয়া বা ইউরোপে ট্রাভেল করা ইজি হয়ে যাবে। কেন কি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো তাদের ভেতর একটা এগ্রিমেন্টস করে রেখেছে, বেশ কিছু দেশ, সমস্ত দেশ না, বেশ কিছু দেশ তাদের ভেতর একটা এগ্রিমেন্ট করে রেখেছে, যে এগ্রিমেন্টে তারা নিজেদেরকে ইউরোপিয়ান ইউনিয়নের দেশ হিসাবে কনসিডার করে এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশ হিসাবে কনসিডার করার জন্য তারা নিজেদেরকে একই ইকোনমির পার্ট। এবং সেই জন্য আমাদের যেমন ভারতবর্ষের ভেতর মাল্টিপল স্টেটস আছে, প্রত্যেকটা স্টেটের ভেতর বাউন্ডারি আছে, কিন্তু সেই বাউন্ডারিটা অত রিজিড নয়, যে কোনো স্টেট থেকে তুমি অন্য স্টেটে ট্রাভেল করতে পারবে। তেমনি এখানেও যে কোনো দেশ থেকে অন্য দেশে তুমি ইজিলি ট্রাভেল করতে পারবে উইদাউট ভিসা। তার মানে বুঝতেই পারছো, যদি কোনোভাবে ইউরোপিয়ান কোনো একটা কান্ট্রির ভেতর এন্ট্রি নিয়ে না যায়, তাহলে কিন্তু বাকি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ইজিলি ট্রাভেল করা পসিবল হবে এবং সেখান থেকে তুমি গোটা ইউরোপে মাইগ্রেট করতে পারবে। তারপরে এই পার্টিকুলার জায়গাটাকে আমরা একটু যদি লার্জার সেকশনে দেখি, তাহলে লার্জার সেকশনে এই যে ম্যাপটা, এটা হচ্ছে যদি দেখো, তাহলে হচ্ছে সাউদার্ন পার্ট অফ ইউরোপ, যেখানে আমরা স্পেন এবং পর্তুগালকে পাচ্ছি। এবং এই যে ছোট্ট চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই ছোট্ট চ্যানেলটাকে বলছি আমরা জিব্রাল্টার চ্যানেল। আচ্ছা, এর নিচে আমরা একটি বড় ইয়েলো কালারের যে মার্কিংটা পাচ্ছি, সেটা আফ্রিকার পার্ট, বিশেষ করে আফ্রিকার নর্দার্ন পার্ট, উত্তর ভাগ আফ্রিকার। এবং এখানে আমরা একটা দেশ পাই, দ্যাট ইজ মরক্কো। এবং মেজর পপুলেশন যদি দেখি, তাহলে হচ্ছে উপরে স্পেন যদি দেখি, সেটা হচ্ছে খ্রিস্টান পপুলেশন, এবং মরক্কো যদি দেখি ইসলামিক পপুলেশনের দেশ কিন্তু। তবে এখানে যদি দেখো, এই ছোট্ট দুটো গ্রিন কালারের মার্কিং আছে, একটা হচ্ছে সেউটা আর একটা হচ্ছে মেলিলা। এই দুটো শহর আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে মরক্কোর পার্ট, কিন্তু অ্যাকচুয়ালি দে আর পার্ট অফ স্পেন। এবং যদি কোনো মানুষ এখানে এন্ট্রি নেয়, তাহলে কিন্তু সে আরামসে বলা যেতে পারে যে স্পেনের এন্ট্রি নিল। তো আমরা দেখলাম রিসেন্টলি
হিউজ অ্যামাউন্ট অফ পপুলেশন কোনো না কোনো ভাবে সমুদ্র পথে সাঁতরে আইদার সিউটা অথবা ম্যানিলাই যাওয়ার চেষ্টা করছে, যাতে তারা সেখান থেকে কিন্তু স্পেনে এন্ট্রি নিতে পারে, স্পেনে চলে যেতে পারে এবং সেখান থেকে ইউরোপকে তারা অ্যাক্সেস করতে পারে। এটা তাদের মেন টার্গেট। তাহলে হঠাৎ কি এমন ইভেন্ট ঘটলো যে ইভেন্টের জন্য একদিন হঠাৎ করে মাইগ্রেশনের চেষ্টা তো সবসময় চলছে, কিন্তু কি এমন ঘটনা এমন ঘটলো যে ঘটনার জন্য 60,000 70,000 লোক একদিনে সেখানে যাওয়ার চেষ্টা করলো। এবং যে পপুলেশনটা এখানে এন্ট্রি নিল সেই পপুলেশনটার এজ যদি দেখি তাহলে সে 15 থেকে যদি দেখো 30 থেকে 40 ইয়ার্সের ভেতর, মানে অ্যাকচুয়ালি যদি দেখো এমন একটা ইয়ং জেনারেশন যেখানে মেল পপুলেশন 95%, ফিমেল পপুলেশন নাই বললেই চলে। এবং বলতে পারো এই মেল পপুলেশন কিন্তু আর্মি বা সেনার যোগ্য বা সেনাতে জয়েন করার যোগ্য। এটা হচ্ছে সব থেকে বড় আরো চিন্তার বিষয়। এখানে যদি মহিলা থাকতো বা ওল্ড এজের লোক থাকতো তাহলে একটা ব্যাপার ছিল, কিন্তু এই যে পপুলেশনটা এন্ট্রি নিচ্ছে সেটা হচ্ছে ফ্রেশ বা ইয়ং ব্লাড পপুলেশন, যে কিন্তু লড়াই করার সামর্থ্য রাখে। তো এই ঘটনাটা ঘটলে কেন? সেই ঘটনাটা ঘটতে গেলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে। পিছনে যদি আমরা দেখি তাহলে হচ্ছে, যদি দেখি আমাদের স্পেন এবং মরক্কো এই দুজনের হিস্ট্রি কিন্তু যে খুব রিসেন্ট শুরু হয়েছে তা না। এদের যদি দেখো প্রায় হাজার হাজার বছরের পুরনো ইতিহাস। ইনিশিয়াল কন্ডিশনে এটা যদি দেখো, এই যে ইউরোপের সাউদার্ন পার্ট, এই সাউদার্ন পার্ট যেখানে আমরা পেয়েছিলাম যে স্পেন এবং পর্তুগাল, অ্যাকচুয়ালি এক টাইমে কিন্তু যদি দেখো 1711 থেকে 1492 এই পিরিয়ডটা কিন্তু সেখানে অ্যাকচুয়ালি ইসলামিক রুল ছিল। এবং যে ইসলামিক রুল ছিল সেটার নাম যদি দেখো আল আন্দালুস। তা এই পুরো পার্টটা যেটা হচ্ছে তোমার স্পেন এবং পর্তুগালের আন্ডারে ছিল, আন্ডারে আছে বর্তমানে, নামে চিনি আমরা, সেটা এক টাইমে কিন্তু আল আন্দালুস বলে একটা ইসলামিক রুলস সেখানে কিন্তু অপারেট হতো। এবার ক্রুসেডের পর যখন ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড ইসলামের ভিতর একটা ফাইট শুরু হয়, তো তখন দেখা যায় যে ক্রিশ্চিয়ানিটি ধীরে ধীরে তার এক্সপ্যানশন করতে থাকে। এবং যখন ক্রিশ্চিয়ানিটি তার এক্সপ্যানশন করতে থাকে তখন সে আস্তে আস্তে কি করে, এই যে সাউদার্ন পার্ট অফ ইউরোপে যে মুসলিম রুল আছে তাকে ধীরে ধীরে পিছনে ঠেলতে থাকে এবং সাপ্রেস করতে থাকে। এবং ধীরে 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 এই পুরো সাউদার্ন পার্ট অফ ইউরোপ কিন্তু ক্রিশ্চিয়ানিটির দখলে চলে আসে এবং ইসলামিক রুলার যারা ছিল তারা কিন্তু ধীরে ধীরে পিছতে পিছতে নর্দার্ন পার্ট অফ আফ্রিকা এসে সীমাবদ্ধ হয়ে যায়। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা যেখানে হচ্ছে ক্রিশ্চিয়ানিটি ধীরে ধীরে তার পাওয়ারকে রিগেন করছে এবং জায়গাটাকে অকুপাই করছে, সেটাকে আমরা স্পেসিফিকলি হিস্ট্রিতে যদি দেখি রিকনকুয়েস্টটা বলে আমরা জানি 1492 খ্রিস্টাব্দে। তো দেখো এখানে আমি একটা ইমেজ দিয়ে দিয়েছি যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি ইনিশিয়াল 732-এর দিকে এই পুরো রিজিয়নটা ইসলামিক স্টেট ছিল। তারপর আস্তে আস্তে যদি দেখো ক্রিশ্চিয়ানিটির এক্সপেনশন ঘটছে, আস্তে আস্তে ইসলামিক রুল ছোট হচ্ছে, তারপরের ক্ষেত্রে 1150-এ আরো ছোট হয়ে যায়, তারপর 1300-র কাছাকাছি খুব ছোট্ট একটা পোর্শন অফ সাউদার্ন পার্ট অফ ইউরোপে সীমাবদ্ধ হয়ে যায় এবং লাস্টে যদি দেখো 1492 এসে ইউরোপে কমপ্লিটলি ইসলামিক রুলের কিন্তু এন্ড হয়ে যায় এবং সেই ইসলামিক রুল কিন্তু শুধুমাত্র এর নিচে নর্দার্ন পার্ট অফ আফ্রিকায় সীমাবদ্ধ হয়ে যায়। এবার এই নর্দার্ন পার্ট অফ আফ্রিকায় যে শুধুমাত্র সীমাবদ্ধ হলো তা না, ক্রিশ্চিয়ানিটির এক্সপেনশন কিন্তু জারি থাকে এবং ক্রিশ্চিয়ানিটির এক্সপেনশন জারি হতে হতে দেখা যায় এখান থেকে আস্তে আস্তে ক্রিশ্চিয়ানিটি আফ্রিকার দিকেও এন্ট্রি নেয়। এবং তখন এই পার্টিকুলার দুটো রিজিয়ন, দ্যাট ইজ সেউটা অ্যান্ড মেলিলা, এই দুটো জায়গা হচ্ছে স্পেনের কন্ট্রোলে চলে আসে এবং এই দুটো জায়গায় স্পেন নিজের আধিপত্য বিস্তার করে। পরবর্তীকালে 1956-এ ফাইনাল একটা এগ্রিমেন্ট হয় এবং যেখানে মরক্কো তার স্বাধীনতা লাভ করে এবং স্বাধীনতা লাভ করার সাথে সাথে দুটো দেশের ভেতর এটাই চুক্তিবদ্ধতা হয় যে এই পুরো নর্দার্ন পার্ট অফ আফ্রিকা যেখানে মরক্কো দেশটা থাকবে, শুধুমাত্র এই যে ক্লিপসগুলো বা বলতে পারো ক্লজগুলো, এই ছোট ছোট পার্টগুলো, এই দুটো পার্ট স্পেসিফিকলি সেউটা অ্যান্ড মেলিলা এই দুটো হচ্ছে স্পেনের পার্ট হয়ে থাকবে অ্যান্ড দ্যাট উইল বি কল্ড অ্যাজ এনক্লেভস অফ স্পেন। এই দুটো জায়গা থাকবে। এবার এতদূর পর্যন্ত তো স্যার ঠিক হলো, কিন্তু হঠাৎ করে মাইগ্রেশনের কারণ দেখো, এই মাইগ্রেশনের ইনিশিয়াল ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এই পার্টিকুলার রিজিয়নে কিন্তু স্পেন খুব স্ট্রিক্ট বর্ডার এখানে দাঁড় করিয়ে রেখেছে, প্রচুর সেনা আছে। তো এই সেকশন দিয়ে ল্যান্ডের মাধ্যমে কিন্তু সেখানে এন্ট্রি নেওয়া খুব ডিফিকাল্ট এবং সেখানে সুপ্রিম কোর্টের ল আছে যে যদি এই ল্যান্ড বা ল্যান্ড বর্ডার দিয়ে কেউ যদি এন্ট্রি নেয় তাকে মাইগ্রেট হিসাবে কনসিডার করা হয় এবং তারকে কিন্তু ডিপোর্ট করার ক্ষমতা সরকারের থাকে। এবার এই পথটা যখন বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ইউরোপে যাওয়ার জন্য আফ্রিকার মানুষের কাছে বন্ধ হয়ে গেল, তখন তারা কিন্তু সমুদ্র পথেও আগেও কিন্তু চেষ্টা করেছে সমুদ্র পথে স্পেনে এন্ট্রি নেওয়ার। এবার এই সমুদ্র পথে যখন স্পেনে এন্ট্রি নিতে গেছে তখন কিন্তু বহু মানুষের আগে প্রাণ গেছে, বহু মানুষের কিন্তু আগে মৃত্যু হয়েছে এবং এই কজেসটা দেখিয়ে কিন্তু বহু এনজিও স্পেনের সুপ্রিম কোর্টে একটা পিটিশন দায়ের করে এবং পিটিশন দায়ের করার পর সেখানে আর্জ করে যে এই ধরনের লোক যারা জীবন বিপন্ন রেখে সেখানে যাওয়ার চেষ্টা করছে তাদের দিকে একটু নজর দেয়। এবং স্পেনের সুপ্রিম কোর্ট তখন একটা নির্দেশনামা দেয়। কি নির্দেশনামা দেয়? যারা জলপথে
স্পেনে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে বা স্পেনের কোনো এরিয়ায় এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে, তাদেরকে কিন্তু আর কোনোভাবে রিটার্ন বা পুশব্যাক করে তাদেরকে পুনরায় জলে ফেলে দেওয়া যাবে না। কেন? কেন কি তারা যখন জলপথে আসছে তখন তারা কিন্তু তাদের নিজেদের জীবন বিপন্ন করে আসছে। তাহলে তাদেরকে যদি আবার আমি পুশব্যাক করে তাদেরকে জলে ফেলে দিই, তাহলে কিন্তু তাদেরকে আবার মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে। তো বলা হলো এটা হিউম্যান রাইটস এর ভায়োলেশন। তো সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিল যে যারা সমুদ্র পথে স্পেনের কোনো না কোনো এরিয়াতে এন্ট্রি নিচ্ছে তাদেরকে কিন্তু কোনোভাবেই আর ঠেলে পুশব্যাক করে সমুদ্রের দিকে পাঠানো যাবে না। তাদেরকে কিন্তু সরকারকে ব্যবস্থা করতে হবে, তাদের সমস্ত রকম থাকা খাওয়া এবং সমস্ত রকম অন্যান্য হিউম্যানিটেরিয়ান যে গাইডেন্স গুলো থাকে সেগুলো তাদেরকে প্রোভাইড করতে হবে। এই যে এই লটা আসার পরই বা বলতে পারো সুপ্রিম কোর্ট এই লটা দেওয়ার পরেই বা এই ভার্ডিক্টটা দেওয়ার পরেই হঠাৎ করে একদিন দেখা গেল যে প্রায় 60 থেকে 70 হাজার পপুলেশন উজ করলো কার দিকে? সেউটার দিকে এবং মেলিলার দিকে, এবং তারা কিন্তু সমুদ্রপথে সেই জায়গায় হঠাৎ করে, এবং সেখানে এই ঘটনাটা এতটাই সাডেন ছিল যে সেখানে যে আর্মি বা সেখানে যে পুলিশ ফোর্স ছিল তাদের পক্ষে এই জিনিসটা কন্ট্রোল করা পসিবল। তুমি নিজেই ভেবে দেখো যে যে আর্মি বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, তার উল্টো দিকে নিহাত্তা, হাতে ওয়েপন নাই, এমন 60 থেকে 70 হাজার মানুষ দৌড়ে আসছে, তাদের উপর কি আর্মির গুলি চালানো সম্ভব হবে? কখনোই সম্ভব না। কেন কি এখানে যদি সে গুলি চালায় তাহলে কিন্তু সেটা হিউম্যান রাইটস ভায়োলেশন হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা পসিবলই হলো না, এবং সমস্ত লোক কিন্তু সে সমস্ত বলতে পারো যে ব্যারিকেডস ভেঙে সমস্ত বর্ডার ভেঙে কিন্তু সিউটা শহরে এন্ট্রি নিয়ে যেত। ঠিক এবার এই সিউটা শহরে এন্ট্রি নেওয়ার সাথে সাথে যদি দেখো এখানকার যে লিডার আছে বা বলতে পারো যে স্পেনের পিএম আছে, যার নাম যদি দেখো সেটা হচ্ছে পেদ্রো সানচেজ, তিনি তার সমস্ত রকম ক্ষোভ উগড়ে দিলেন কার উপর? তিনি বললেন এই সমস্ত ঘটনা ঘটার জন্য রেসপন্সিবল হচ্ছে সেখানকার যারা মাফিয়া, যারা পয়সার বিনিময়ে লোকজনকে আফ্রিকা থেকে নিয়ে যায় এবং স্পেনের তারা পাঠায় তারা, এবং এছাড়া তিনি আরো একজনের উপর দোষারোপ করলেন, দ্যাট ইজ ইউরোপিয়ান লিডার্স। তো হঠাৎ করে ইউরোপিয়ান লিডারদের উপর তিনি এত রেগে গেলেন কেন? কারণ ইউরোপিয়ান লিডারদের উপর রেগে যাওয়ার কারণ কি ইউরোপ যদি দেখো একটা এগ্রিমেন্টস করে রেখেছে নিজের দেশের ভেতর, দ্যাট ইজ বলতে পারো যে এই এগ্রিমেন্টস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এগ্রিমেন্ট গুলোর ভেতর একটা, দ্যাট ইজ সেনজেন এগ্রিমেন্ট। সেই সেনজেন এগ্রিমেন্ট যদি যখন 1985-এ স্বাক্ষরিত হয়েছিল, এবং ইউরোপিয়ান ইউনিয়নের এই যে ব্লু কালারের মার্কিং করা দেশগুলো দেখছো, এই ব্লু কালারের মার্কিং করা দেশগুলো নিজেদের ভেতর একটা চুক্তি করে কি, যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের পার্ট, তাহলে আমাদের ভেতর ইকোনমিক ইনফ্লো বা বলতে পারো যে মানুষের যাতায়াত ব্যবস্থা খুব ইজি হওয়া উচিত। সেই জন্য এই প্রত্যেকটা দেশের ভেতর যদি দেখো ভিসা ফ্রি এন্ট্রি আছে, মানে এক দেশ থেকে স্পেন থেকে ফ্রান্সে যেতে গেলে শুধুমাত্র বাই রোড যেতে হবে, কোনো ভিসার দরকার পড়বে না, সে ইজিলি ট্রাভেল করতে পারে। তো বলতে পারো কোনো লোক যদি একবার স্পেনে এন্ট্রি নিয়ে নেয় তাহলে তার কাছে ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ইটালি এই সমস্ত দেশগুলোতে যাওয়া একবারই ইজি হবে। তো এখান থেকে যে পপুলেশন এন্ট্রি নিচ্ছে সে কিন্তু আস্তে আস্তে গোটা ইউরোপে ছড়িয়ে পড়বে। তাহলে এটা কিন্তু ইউরোপের একটা বলতে পারো চিন্তার ব্যাপার। এবং এই যে 60-70 হাজার পপুলেশন এন্ট্রি নিচ্ছে, এই পপুলেশনের ভেতর ভালো সত্যিকারের নিডি পার্সন থাকতে পারে যারা জীবন বেটার করার জন্য আসছে, আবার অনেকে কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নিয়েও আসতে পারে। এটা কিন্তু বাছা অসম্ভব। এই জন্য কি করা, সরকারের কিন্তু প্রত্যেককে ডিপোর্ট করা একটা এসেন্সিয়াল কাজের ভেতর পড়ে যায়। এবং এইরকম কন্ডিশনে কিন্তু ইউরোপ এমন একটা জায়গা ছিল যেখানে ইউরোপকে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সির ভার্জে দাঁড় করে দিল, বা বলতে পারো একদম এন্ডে দাঁড় করে দিল, বর্ডারে দাঁড় করে দিল। তাহলে এই এগ্রিমেন্টস করার জন্য যদি দেখো, এই এগ্রিমেন্টস কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মোস্ট রেসপন্সিবল কজ এই ধরনের মাইগ্রেশন হওয়া, যে যখনই জানছে যে আমি স্পেনে এন্ট্রি নিয়ে নেওয়ার পর আমি ইজিলি সেখানে ট্রাভেল করতে পারবো। এবার এইরকম কন্ডিশনে যদি দেখো, এইরকম কন্ডিশনে ভারতবর্ষের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এরকম কন্ডিশন ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আগে হতে পারে। তো বর্তমানে রিসেন্ট আমরা রিপোর্ট কি পাচ্ছি, এই যে 60 থেকে 70 হাজার পপুলেশন মাইগ্রেট করেছে, এই মাইগ্রেশনের দরুন প্রায় 57 থেকে 60 জনের কিন্তু মৃত্যু হয়েছে। এরপরে সেখানে আর্মি ডিপ্লয় করা হয়। আর্মি কি করেছে, সমস্ত জায়গায় গোটা শহরকে খুঁজে খুঁজে মাইগ্রেন্টসদের চিহ্নিত করছে এবং তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করছে। বেশ কিছু মাইগ্রেন্টসকে ডিপোর্ট করা হয়েছে, কিন্তু অনেক মাইগ্রেন্টসকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে সার্চিং এর কাজ কিন্তু কন্টিনিউ চলছে। তো আগামী দিনে এই রিলেটেড যখনই নিউজ আসবে সেগুলো তো আমরা আপডেট করবো। তো এবার বলো যে এই ঘটনা থেকে ভারতবর্ষ কে শিখতে পারে? ভারতবর্ষ যদি দেখো তাহলে আমাদের ভারতবর্ষের 2-3 দিকে কিন্তু এরকম হস্টাইল নেইবার্স আছে, এবং তারা কিন্তু প্রায়ই কোনো না কোনো সময় হুমকি দিয়ে থাকে কি, তারা 1 লাখ, কখনো 1.5 লাখ, কখনো 50,000 লোক নিয়ে এসে তারা বর্ডারের ধারে দাঁড়ায়। এবার তুমি ইমাজিন করো সেই সিচুয়েশন যেখানে আমাদের বিএসএফ বা আমাদের আর্মি কি আছে, বর্ডারে দাঁড়িয়ে আছে বন্দুক হাতে, উল্টো দিকে 50,000 60,000 লোক দাঁড়িয়ে আছে বর্ডারকে ক্রস করতে। তখন কি আমাদের আর্মির পক্ষে তাদের উপর গুলি চালানো পসিবল হবে? হবে না। তারা কি করবে, তারা যদি চায় তারা কিন্তু বর্ডার দিয়ে এন্ট্রি নিতে পারে। তো এই সিচুয়েশন কিন্তু ট্যাকেল করা কোনোভাবেই সম্ভব হবে। তাহলে ভারতবর্ষের কাছেও কিন্তু এই ধরনের সিচুয়েশন আগামী দিনে আসতে পারে, এবং ভারতবর্ষকে এই ব্যাপারে অ্যাওয়্যার হতে পারে। এই ঘটনাটাকে বর্তমানে পৃথিবীতে যদি দেখা, একটা নতুন নাম দেওয়া হয়েছে, যে মাইগ্রেশনকে অ্যাজ এ ওয়েপেন ইউজ করা হয়েছে, দ্যাট ইজ ওয়েপেনাইজেশন অফ মাইগ্রেশন। এই যে মাইগ্রেটেড পপুলেশন এন্ট্রি নিয়ে নেবে, সেই পপুলেশনই ভারতবর্ষে এসে দেখা যাচ্ছে ওয়েপেন তুলে নিল, তাহলে কি হবে, ভারতবর্ষের ভিতরে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে। তো
তো এই সিচুয়েশনটাকে ভারতবর্ষকে ভাবতে হবে যে আগামী দিনে আমাদের যে কোনো বর্ডার থেকে, বিশেষ করে ইস্ট এবং ওয়েস্ট দুটো বর্ডার থেকে এই সিচুয়েশন কিন্তু হতে। তো প্রিকশন কি, আমাদের সরকারের উচিত এই বর্ডারের সিকিউরিটিটাকে তিনটে বা দুটো লেয়ারে, যাতে একটা লেয়ার ক্রস করলে সেকেন্ড লেয়ারে আটকা যায়, সেকেন্ড লেয়ারে ক্রস করলে থার্ড লেয়ারে, অন্তত দুটো বা তিনটে লেয়ারে আমাদের সিকিউরিটি সিস্টেমের ব্যবস্থা করতে হবে, যাতে হঠাৎ করে তারা মেনল্যান্ডে এন্ট্রি না নিতে পারে, তাদেরকে একটা কন্টেইন করার একটা জায়গা পাওয়া যায়। সেকেন্ড, আমাদের বর্ডার রিলেটেড যে স্টেট এবং ডিস্ট্রিক্ট গুলো আছে তাদেরকে ইনফ্রাস্ট্রাকচারের দিকে উন্নত করতে হবে, তাদের ওখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের মতো আর্মিকে তৎপরতার সাথে রেডি রাখতে হবে, এবং সঙ্গে সেখানকার মানুষদেরকে এইরকম সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য অ্যাওয়ারনেস রাখতে হবে। তো বলতে পারো যে এই যে ঘটনা শুধুমাত্র ইউরোপের মতো মডার্ন দেশকে যে শিক্ষা দিচ্ছে তা না, এর থেকে কিন্তু আমাদের ভারতবর্ষেরও আগামী দিনে বিশেষ কিছু সিচুয়েশন থেকে বাঁচার একটা শিক্ষা আমরা নিতে পারি। তো আজকে আমরা এই একটা টপিককে ডিসকাস করলাম, যে টপিকে আমরা স্টার্টিং থেকে শুরু করে এন্ড পর্যন্ত কমপ্লিটলি আমরা ডিসকাস করলাম, স্টেপ বাই স্টেপ সমস্ত জিনিসকে আমরা এক্সপ্লেন করে দিয়েছি। তো আশা করি তোমাদের এখানে যদি কোনো ডাউটস থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও, জিজ্ঞেস করো আর কোন টপিকস তোমরা জানতে চাইছো, কোনো টপিক্সের ব্যাপারে যদি তোমাদের রিকোয়ারমেন্টস থাকে সেটা কমেন্ট সেকশনে জানাও। এবং ছোট্ট করে আমাদের একাডেমি সম্পর্কে বলে দিই, আমাদের ক্লাসেস ক্লোজ করার আগে এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস আমাদের ম্যানেজার দেখো দুটো কোর্সেস চলে। আমাদের WBCS UPSC এই ধরনের ডেসক্রিপটিভ কোর্সেসের জন্য যদি দেখো আমাদের অ্যাডভান্স ব্যাচ চলছে, এবং সঙ্গে যদি দেখো CGL, CHSL, RRB, NTPC এই সমস্ত কোর্সেসগুলোর জন্য আমাদের কম্বাইন্ড ব্যাচ একটা চলে, দ্যাট ইজ ফাউন্ডেশন কোর্স। একাডেমি এছাড়া তোমাদের সমস্ত রকম স্টাডি রিলেটেড গাইডেন্সে কিন্তু প্রোভাইড করে থাকে। যে কোনো রকম এডুকেশন রিলেটেড কোয়ারিজ থাকলে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, আমাদের অ্যাসোসিয়েটস যারা আছে তারা কিন্তু তোমাদের সম্পূর্ণ রকম হেল্প করবে। আমাদের কন্ট্যাক্ট করার জন্য এই নাম্বারটা ইউজ করতে পারো 9474586670 অথবা 9933586670 নাম্বারে। আর একাডেমি তোমাদের সমস্ত রকম ভাবে বিভিন্ন কোর্সেসে হেল্প করবে। এবং আজকে আমাদের ক্লাস এখানেই এন্ড করছি। যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবের মাধ্যমে তোমরা সেটা কিন্তু জানাতে পারো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং আজকে আমাদের ক্লাস এখানেই এন্ড হচ্ছে। থ্যাংক ইউ।